পরিক্রমা 2018। মহাসপ্তমীর সন্ধ্যায় আপনাদের প্রত্যেককে জানাচ্ছি শুভ মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত পুজো পরিক্রমা 2018। এই মুহূর্তে আমরা কিন্তু এসে উপস্থিত তারকেশ্বর পদ্মপুকুর এবছরে 40তম বর্ষে পদার্পণ করেছে। এবারে তাদের ভাবনা এবং তাদের থিম লোকায়ত ফিরে দেখা। আসলে লোকায়ত ফিরে দেখা তাদের থিমের মধ্য দিয়ে তারা যেটা বোঝাতে চেয়েছে যে পশ্চিমবাংলার বিভিন্ন যে শিল্প ছিল সেই শিল্পগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে, ঝুড়ি শিল্প, চাটাই শিল্প, আজকে যে সারা বিশ্বকে প্লাস্টিক গ্রাস করছে, দূষণমুক্ত বাংলা করতে তাদের এই অভিনব প্রয়াস 40তম বর্ষে পদ্মপুকুর সার্বজনীনের এবারে 40তম বর্ষের থিম লোকায়ত ফিরে দেখা। পদ্মপুকুর পুজো কমিটির 40তম বর্ষে এবারে তাদের থিম লোকায়ত ফিরে দেখা। আসলে বাংলা থেকে যে সমস্ত শিল্পগুলো হারিয়ে যাচ্ছে এবং সেই শিল্পগুলো হারিয়ে যাওয়ার ফলেই কিন্তু দূষণ তৈরি হচ্ছে পরিবেশে, এবং পরিবেশের দূষণের মাত্রা যে বিষয়টা ছড়িয়ে দিচ্ছে সেই বিষয়টার বস্তুটার নাম হচ্ছে প্লাস্টিক, এবং প্লাস্টিক মুক্ত বাংলা গড়ার জন্যই তাদের এই থিমের অভিনব আয়োজন 40তম বর্ষের শারদ উৎসবে। পদ্মপুকুর পুজো কমিটির 40তম বর্ষে তাদের যে অভিনব থিম সেই লোকায়ত ফিরে দেখা, এবং আমরা যখন মণ্ডপের মধ্যে প্রবেশ করেছি সেই প্রবেশ করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি এবারের থিমের সাথে সাজুজ্য রেখে যে সমস্ত শিল্প হারিয়ে যাচ্ছে পশ্চিমবাংলা থেকে, যেমন এই ঝুড়ি শিল্প, যেমন চাটাই শিল্প, বাঁশের কারুকার্যে এক অভিনবত্ব প্রয়াস নিয়েছে তারাই লোকায়ত ফিরে দেখাকে। এবং বারবার করেই 40তম বর্ষে তারা যে বার্তাটা সাধারণ মানুষকে দিতে চাইছে সেটা হচ্ছে প্লাস্টিক মুক্ত বাংলা গড়ে তোলার জন্য আমরা যেন আবার এই সমস্ত হারিয়ে যাওয়া শিল্পকে নতুন করে পুনরুদ্ধার করে বাংলাকে দূষণ মুক্ত করি। সপ্তমীর সন্ধ্যায় কিন্তু এই মুহূর্তে তারকেশ্বর শহর কিন্তু জনপ্লাবন, এবং পদ্মপুকুর পুজো কমিটির দুর্গা মণ্ডপে এই সময়ে আমরা যখন মণ্ডপের মধ্যে প্রবেশ করেছি অসংখ্য মানুষের ভিড়। যতটা মানুষ ভিতরে রয়েছে তার থেকে হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে মণ্ডপের বাইরে রয়েছে। তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সপ্তমীর দিনের সন্ধ্যায় পদ্মপুকুর পুজো কমিটির দুর্গোৎসবে দুর্গা মণ্ডপের ভিতরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। পদ্মপুকুর পুজো কমিটির দুর্গা প্রতিমা আপনারা দেখছেন, রণসাজে সজ্জিত মা। 40তম বর্ষে তাদের এবারের থিম লোকায়ত ফিরে দেখা। পদ্মপুকুর পুজো কমিটি দুর্গা প্রতিমা আপনারা দেখছেন। আজ বাংলার তরফ থেকে উপস্থিত সকলকে স্বাগত জানাই পদ্মপুকুর পুজো কমিটির সমস্ত কর্মকর্তাদের এবং উপস্থিত সকল দর্শনার্থীদের আরও একবার
মহাসপ্তমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের যে পুজো পরিক্রমা চলছে রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড নিবেদিত পুজো পরিক্রমা 2018 এই সপ্তমীর সন্ধ্যায় এই মুহূর্তে আমরা কুইজ খেলার জন্য যে মণ্ডপে এসেছি তাদের 40তম বর্ষের এবারের থিম লোকায়ত ফিরে দেখা। আর এই লোকায়ত ফিরে দেখা কে কেন্দ্র করেই আমাদের কুইজের প্রথম প্রশ্ন। আসলে তারা এই থিমকে নিয়ে যেভাবে বার্তা দিতে শুরু করেছেন যে আমাদের যে লোকশিল্প হারিয়ে যাচ্ছে, যে সমস্ত শিল্পগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে ফিরিয়ে আনা, বাঙালি অনেক কিছু ছিল বাঙালির রয়েছে, সেগুলো বোধহয় আমরা বাঙালিরা ভুলে যেতে বসেছি। সেই কারণেই তাদের এই থিম, আর থিমকে মাথায় রেখেই আমাদের প্রথম প্রশ্ন। এখন 1425 এই বঙ্গাব্দ চলছে, 1425 বঙ্গাব্দের সপ্তমীর দিনটি বাংলার কত তারিখ? সপ্তমীর দিনটি আশ্বিন মাসের কত তারিখ? যিনি বা যে সঠিক উত্তর দিতে পারবেন হাত তুলে এগিয়ে আসবেন। আর খুব সহজ করে বলতে গেলে বলতে হয় আজকে তো মহাসপ্তমী, আজকে বাংলার তারিখটা কত? এগিয়ে আসুন, এগিয়ে আসুন। ওখানে একজন ভাই প্রথম হাত তুলেছে, বলো। 29শে আশ্বিন। 29শে আশ্বিন একদম সঠিক উত্তর। তোমার নাম কি? প্রিয়ঙ্ক রক্ষিত। প্রিয়ঙ্কর জন্য এবার সবাই মিলে করতালি হোক, অসাধারণ উত্তর দিয়েছে। আমাদের তরফ থেকে থাকছে তোমার জন্য একটা কলম, সাইনি ডিটারজেন্টের তরফ থেকে একটা ডিটারজেন্টের প্যাক। এছাড়া আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্টের তরফ থেকে তোমার 50% এনি ফুড আইটেমের ওপর ডিসকাউন্ট কুপন তুমি পাচ্ছ। এখানে ভ্যালিড ডেট আছে 9th নভেম্বর 2018। তোমার জন্য এতগুলো গিফট। তোমার কীরকম লাগছে এই পুরস্কার জিতে? খুবই ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ। আমার পরবর্তী প্রশ্নে চলে যাব। আমার পরবর্তী প্রশ্ন, কিছুদিন আগে এশিয়াড হয়ে গেল। এই এশিয়াডে উত্তরবঙ্গের একজন মেয়ে আমাদের বাংলাকে আরও বেশি করে মাথা তুলতে সাহায্য করেছে। আমাদের সেই সোনার মেয়ে, এশিয়াডে সোনা জিতলো উত্তরবঙ্গের একজন মেয়ে, তার নাম কি? ওদিকে একজন ভাই হাত তুলেছে, হাত তুলে এগিয়ে এসছে। তোমরা তো এগিয়ে এসেছো, আমি একটু মহিলাদের দেখবো। এটা মহিলাদের তরফ থেকে কেউ যদি হয় তাহলে ভীষণ ভালো হয়। কেউ নেই, ওই দিকে তুমি এসো, তুমি এসো। সবার প্রথম, মহিলারা না পারলে অবশ্যই তোমার কাছে যাব। এসো এসো, তাড়াতাড়ি এসো, বলো। এর সেটা হচ্ছে স্বপ্না বর্মন। স্বপ্না বর্মন একদম সঠিক উত্তর। এর জন্য তোমার নাম কি? সুবর্ণা ঘোষ। সুবর্ণার জন্য একবার হাততালি হোক সবাই মিলে। একদম সঠিক উত্তর দিচ্ছে সুবর্ণা। তোমার জন্য থাকছে একটা হ্যান্ড ওয়াশ। এছাড়াও থাকছে সাইনি ডিটারজেন্ট তরফ থেকে তার একটা গিফট। এছাড়াও 25% অফ আছে আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্টে। তুমি যদি যাও সেখানে এনি ফুড আইটেম তুমি খেতে পারো, তার জন্য 25% অফ পাচ্ছ। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের লোকসভার স্পিকারের নাম কি? ভারতবর্ষের লোকসভার স্পিকারের নাম কি? লোকসভার স্পিকারের নাম কি? এসো, এগিয়ে এসো, এগিয়ে এসো। সুমিত্রা মহাজন। সুমিত্রা মহাজন একদম সঠিক উত্তর। তোমার জন্য, তোমার নাম কি? ঐন্দ্রিলা আড্ডু। ঐন্দ্রিলা একদম সঠিক উত্তর দিয়েছ। তোমার জন্য থাকছে একটা গিফট, সাইনি ডিটারজেন্টের তরফ থেকে একটা গিফট। এছাড়াও আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্টের তরফ থেকে 25% অফ রয়েছে এনি ফুড আইটেমে। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রথম আলো কার লেখা? প্রথম আলো কার লেখা? একজন বিখ্যাত কবির লেখা প্রথম আলো। প্রথম আলো কার লেখা? প্রথম আলো কার লেখা? একজন বিখ্যাত মানুষ। আপনি এগিয়ে আসুন, এগিয়ে আসুন, আসুন। শুভ দাশগুপ্ত। না, শুভ দাশগুপ্ত নয়, শুভ দাশগুপ্ত নয়। প্রথম আলো কার লেখা? প্রথম আলো, আসুন। রহমান। না না, একদম নয়। প্রথম আলো কার লেখা? ক্লু হচ্ছে তিনি একজন ব্রাহ্মণ। আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, আপনি এগিয়ে আসুন। এগিয়ে আসুন, অবশ্যই আপনারা এগিয়ে আসবেন। এটা সবার জন্য হচ্ছে না, এটা সবাই বলবে। আপনি বলুন, এটা সর্বসাধারণের জন্য। বলুন উত্তরটা। সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়। আপনার নামটা কি? শ্যামাপ্রসাদ রাম।
শ্যামাপ্রসাদ বাবু একদম সঠিক উত্তর দিয়েছেন। সুনীল গঙ্গোপাধ্যায়, শ্যামাপ্রসাদ বাবু আপনার জন্য থাকছেন একটা গিফট, এছাড়া সাইনি ডিটারজেন্টের তরফ থেকে একটা উপহার, এছাড়া আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্টের তরফ থেকে। একটু এগিয়ে আসবেন, একটু এগিয়ে আসবেন, একটু এগিয়ে আসবেন দাদা, একটু এগিয়ে আসবেন। আপনি এত চলে যাচ্ছেন কেন? কীরকম লাগছে এই পুরস্কার জিতে? খুব ভালো লাগছে নিঃসন্দেহে, কিন্তু এটা ছোটরা পারলে আমার খুব ভালো লাগতো। সুনীল গঙ্গোপাধ্যায়ের এটা কেউ বলতে পারলো না, এটা আমার কাছে খুব কষ্টকর। সবের বলা উচিত ছিল, অন্তত যারা একটুখানি সাহিত্য নিয়ে আলোচনা করে বা জানে তাদের এটা জানা উচিত ছিল। দুর্ভাগ্য আমাদের। একেবারে একেবারে ওটা ওটা অনেক সময় কি হয়, অনেকেই হয়তো জানে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে নার্ভটা কাজ করে না আর কি। আসলে এই সময়টা একটু স্নায়ুর চাপ থাকে। আপনাকে অমিতাভ বচ্চন ভাবছেন? না না, একদম নয়, একদম নয়, কোনোদিনই নয় সেটা। আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে হচ্ছে একদম সদ্য ওয়ার্ল্ড কাপ শেষ হয়েছে। এই ওয়ার্ল্ড কাপের গোল্ডেন বুট জিতেছে একজন খেলোয়াড়, তার নাম কি? ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছে। তুমি এসো, তুমি এগিয়ে এসো। এর আগের বারে তুমি একবার হাত তুলেছিলে, সেটা মহিলাদের দিকে চলে গিয়েছিল। বলো। হ্যারিকেন। হ্যারিকেন একদম সঠিক উত্তর। তোমার নাম কি? স্নেহাদ্রি ঘোষ। কি? স্নেহাদ্রি ঘোষ। স্নেহাদ্রি ঘোষ, তোমার জন্য থাকছে একটা গিফট আমাদের তরফ থেকে, এছাড়াও আরেকটা গিফট থাকছে এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্টের তরফ থেকে 25% অফ রয়েছে। সপরিবারে গিয়ে খেয়ে এসো বাবা মার সাথে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন আমরা করব একেবারে মেয়েদের জন্য প্রশ্ন করব। এটা একজন বিখ্যাত মহিলা, তার বয়সটা ভীষণই অল্প। সে, তাকে নোবেল পুরস্কার দিয়েছে নোবেল শান্তি কমিটি। আর সে একটি বায়োগ্রাফি লিখলো, আই অ্যাম মালালা। এটি কার লেখা বায়োগ্রাফি? এটা শুধুমাত্র মহিলাদের জন্য। আই অ্যাম মালালা কার লেখা? একজন বিখ্যাত মহিলা যাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছে, নোবেল প্রাইজ পেয়েছে শান্তির জন্য। আই অ্যাম মালালা কার লেখা? একজন বিখ্যাত মহিলা, সারা বিশ্ব তার জন্য একটা সময় প্রার্থনা করেছিল সে ফিরে আসুক। তার লড়াইটা ছিল একেবারে নারী শিক্ষার জন্য। তাই মহিলাদের জন্য প্রশ্ন। আসলে আমি যে বইটার কথা বলছি, বইয়ের মধ্যেই কিন্তু উত্তর আছে। আসুন আসুন আসুন। মালালা ইউসুফজাই। একদম সঠিক উত্তর, মালালা ইউসুফজাই। অসাধারণ উত্তর দিয়েছ। এটা আমি একে দিলাম তার কারণ এটা প্রশ্নটা আমি রেখেছিলাম মহিলাদের জন্য, কিন্তু কোনো মহিলারা উত্তর না দিতে পারার জন্য আমরা একে দিচ্ছি। তোমার জন্য তোমার তরফ থেকে থাকছে, আমাদের তরফ থেকে হ্যান্ড ওয়াশ থাকছে, একটা সাইনি ডিটারজেন্ট এবং একটা গিফট কুপন। অনেক অনেক শুভেচ্ছা। আমরা এই সপ্তমীর দিনের এই সন্ধ্যাতে আমরা পদ্মপুকুর পুজো কমিটির মণ্ডপে যে কুইজ খেললাম, পদ্মপুকুর পুজো কমিটির সমস্ত সদস্যদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই আমাদেরকে এরকম একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য। এবং এখানে উপস্থিত দর্শকদেরও আমরা অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন আজ বাংলা। আমরা পুজো পরিক্রমার পরবর্তী পর্যায়ে চলে যাব। পদ্মপুকুর পুজো কমিটির কর্মকর্তাদের পেয়েছি। এই পুজো কমিটির কর্মকর্তা তথা তারকেশ্বর পৌরসভার কাউন্সিলর উত্তম ভান্ডারীকে পেয়েছি। আপনাকে স্বাগত জানাই আমরা আজ বাংলাতে। আপনাদের এই 40তম বর্ষের যে থিম, মূলত থিমটা কি নিয়ে করেছেন আপনারা? আমাদের থিমের নাম হচ্ছে লোকায়ত ফিরে দেখা। গ্রাম বাংলার একটা কুটির শিল্প, যে বাঁশের ওপর কেন্দ্র করে যে পেতে, কুলো, চাল ধোয়ার ধুচুনি থেকে আরম্ভ করে মাদুর, চ্যাটা, আস্তে আস্তে এগুলো হারিয়ে যাচ্ছে, প্লাস্টিকে চলে আসছে মানুষ। তা আমরা এই ধরনের যে শিল্প করে যাদের রুটি রোজগার হচ্ছিল, তারাও এই কাজ হারাচ্ছে। সেই জন্য আমরা মানুষকে বোঝাতে চেয়েছি যে প্লাস্টিকের ব্যবহার এমনিই খারাপ, সমাজের একটা ক্ষতি করছে নানা রকম। তাই পুরনো সেই যাতে গ্রাম বাংলার কুটির শিল্পটা ফিরে আসুক, পেতে, চাটা, কুলো, ধুচুনি এগুলো যাতে ব্যবহার করা হয়, সেটা বোঝানোর জন্যই আমাদের এই লোকায়ত নাম দিয়ে আমাদের এই থিম করা হয়েছে। এবং পশ্চিমের যে মুখোশ, সেই মুখোশ পরে যে ছৌ নাচ, সেই একটা শিল্প আমাদের মুখ্যমন্ত্রী সেই শিল্পটাকেও তুলে ধরার চেষ্টা করেছে। আমাদের থিমের মধ্যে সেটাও রয়েছে, যাতে সেটা ফিরে আসে। আমাদের এবারে আমরা সেটাই তুলে ধরেছি। মণ্ডপসজ্জায় থিম পরিস্ফুটন করেছেন কোন শিল্পী? আমাদের দীপ গাঙ্গুলি, আর্ট কলেজের ছাত্র, ওর ভাবনা আমাদের সহযোগিতায় এটা তুলে ধরেছে। আপনাদের প্রতিমা কে বানিয়েছেন? প্রতিমা হচ্ছে আমাদের চাপাডাঙ্গায় কৃষ্ণদা বানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ।
পদ্মপুকুর পুজো কমিটির 40তম বর্ষে তাদের যে থিম এবং তাদের যে সমাজ সচেতনমূলক ভাবনা থেকে 40তম বর্ষের থিমে যেভাবে তারা ফুটিয়ে তুলেছে, এক কথায় অনবদ্য। কারণ এখান থেকেই তারা কিন্তু লোকশিক্ষা দিচ্ছে। কি লোকশিক্ষা? যে 40তম বর্ষে তারা এসে এটা অনুধাবন করতে পেরেছে যে দূষণের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে, এবং এই দূষণের হাত থেকে বাংলাকে বাঁচাতে গেলে বাংলার যে প্রাচীন শিল্প, বাংলার যে ঐতিহ্য, বাংলার শিকড়ের টানের যে শিল্প, সেগুলোকে ফিরিয়ে আনতে হবে। তাহলে কি হবে? দুটো দিক পরিস্ফুটন হবে। কোন দুটো দিক? এই শিল্পগুলো বেঁচে উঠবে এবং বাংলাকে দূষণমুক্ত একটা পরিবেশ দেওয়া যাবে। এটা থেকেই এই শিক্ষা নেওয়ার জন্য, সাধারণ মানুষকে অবগতি করার জন্য, সাধারণ মানুষকে সচেতন করার জন্য 40তম বর্ষের এবারের তাদের থিম। আর এই থিম যদি দেখতে হয় আপনাদেরকে অবশ্যই আসতে হবে পদ্মপুকুর পুজো কমিটির দুর্গা মণ্ডপে। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট নিবেদন করছে পুজো পরিক্রমা 2018। गुड मॉर्निंग मॉर्निंग स्माइलिंग स्माइलिंग रुकना कर तो धल मारी चाय सिंकिंग तुम पे मुझे जस्ट वाटर खेले है में जज चार्मिंग मिल्क बाइट दोस्ती टाइट टाइट नेवर फाइटिंग गुड इवनिंग इवनिंग द फ्लाइट इन रुकना कर दो दिले दिल दा डांसिंग डाउ 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 রূপনগর বিস্কিটস 8 থেকে 80 খেতে ভালোবাসি। শারদাকাশে আলোর রেখা, তোমার সাথে হবেই দেখা। নবরূপে লাইট হাউস আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড আপনাদের সেবায় নিয়োজিত। আরামবাগ বাসুদেবপুর মোড় থেকে মাত্র 2 মিনিট। স্বাস্থ্যসম্মত ও রুচিসম্মত খাবার ও থাকার বিশ্বাসযোগ্য অত্যাধুনিক হোটেল আপনাদের সকলকে জানায় স্বাগত। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট নিবেদন করছে পুজো পরিক্রমা 2018। নতুন বাজার সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় ভাঙাগড়া ব্যায়াম সমিতি এবারে তাদের 56তম বর্ষে তাদের এবারের থিম বাঙালির 12 মাসে 13 পার্বণ। আসলে 13 পার্বণ এটা একটা সংখ্যা মাত্র, আদেও তো 13 পার্বণ নয়। আসলে বাঙালির 12টা মাসে
শাস্ত্র মতে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে এই পুজো কমিটির কর্মকর্তারা দেখেছেন প্রায় ৯ করে ৭৪টা পার্বণ রয়েছে। সেই পার্বণগুলো কি এখানে তুলে ধরেছে, তবে ৭৪টা পার্বণ তো তুলে ধরা সম্ভব নয় একটি মণ্ডপের মধ্য দিয়ে, তাই তারা 12 মাসের 12টা পার্বণকে সুন্দরভাবে তুলে ধরেছে, বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত। আসলে বাঙালির 12 মাসে 13 পার্বণ, এবং এই 13 পার্বণের মধ্যে সবথেকে বড় উৎসব যেহেতু এই দুর্গোৎসব, আর দুর্গোৎসব মানেই কিন্তু মাতৃশক্তির আরাধনা, আর এই মাতৃশক্তির আরাধনাকে কেন্দ্র করে তাদের এই যে মণ্ডপের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটি শিবলিঙ্গ তৈরি করা হয়েছে, শিবের মূর্তি প্রতিস্থাপন করা হয়েছে। আসলে শিবের মূর্তিটা কেন প্রতিস্থাপন করা হয়েছে এটাও একটা সিগনিফিকেন্ট দিক তারা তৈরি করেছেন। আসলে এই মূর্তিটার পিছনের যে চালচিত্র আছে সেই চালচিত্রটা লক্ষ্য করলে দেখা যাবে 3টি কোণ কিন্তু তারা সৃষ্টি করেছে, 4টে কোণ সৃষ্টি করেছে। এই 4টে কোণের একটা বিশেষ ব্যাখ্যা তারা দিচ্ছে। পুজো করতে গেলে অবশ্যই কর্ম থাকবে, সেই কর্ম রয়েছে। পুজো করতে গেলে শ্রদ্ধা থাকবে, সেই শ্রদ্ধার ব্যাপারটাও তারা কিন্তু একটা কোণের মাধ্যমে তুলে ধরেছে। এবং শিবের যে মূর্তি রয়েছে তার নিচে গোল গোল চাকার মতন রয়েছে, এটাও কিন্তু একটা অর্থবহ দিক পরিবহন করছে। কি অর্থবহ দিক? অর্থবহ দিকটা হচ্ছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, অর্থাৎ কথায় কথিত 13টা পার্বণ, অর্থাৎ ৭৪টা পার্বণ যখন 12 মাস ধরে আসে তখন কিন্তু এক জায়গায় পার্বণ কোনো স্থির নয়। অর্থাৎ আমরা যখন এই মাতৃশক্তির আরাধনার শেষে বলি আসছে বছর আবার হবে, তারা কিন্তু বোধনটাকেও যেমনভাবে ধরেছে তারা কিন্তু শেষটাকেও সুন্দরভাবে আগামী দিনের আহ্বান করেছে। আসলে আগামীর আহ্বানকে তারা এই মণ্ডপের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে। কীরকম? এই মণ্ডপে মাত্র 70টি বাঁশ ব্যবহার করা হয়েছে। 70টি বাঁশ কেন 70টি বাঁশ ব্যবহার করা হয়েছে? আসলে আমরা যত বাঁশ কাটবো তখনই কিন্তু সবুজ কেটে আমরা ফেলছি, তাই সবুজকে বাঁচানোর জন্য সবুজায়নের লক্ষ্যে তারা কিন্তু এই 70টি বাঁশ ব্যবহার করেছে। এটাও কিন্তু আগামী দিনের মানুষের কাছে একটা শিক্ষণীয় বিষয় যে সবুজ কাটবো না, সবুজ না কেটে কিভাবে কেমিক্যাল ইউজ না করে, এবং এখানে যে রং বেরঙের বাহারি মূর্তি আমরা দেখছি, আমরা মণ্ডপের মধ্যে প্রবেশ করবো, এই মূর্তিটা যখন আমরা দেখছি সেখানে কৃত্রিম আলোকসজ্জা তো রয়েছে, কৃত্রিম আলোকসজ্জায় যেটা রং বেরঙের বর্ণচ্ছটা হচ্ছে সেটা কিন্তু কোনো রকম রং ব্যবহার হয়নি, সম্পূর্ণ কিন্তু কাপড় ব্যবহার করা হয়েছে, ভিন্ন রঙের কাপড় ব্যবহার করা হয়েছে। আমরা আস্তে আস্তে মণ্ডপের ভিতরের দিকে প্রবেশ করব, এবং এই ভিতরের দিকে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাবো কিভাবে তারা মণ্ডপের দেওয়ালেতে এই 12 মাসের 13 পার্বণকে তারা তুলে ধরেছে এবারের তাদের 56তম বর্ষের থিমে নতুন বাজার সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় ভাঙাগড়া ব্যায়াম সমিতি। একেবারে মণ্ডপের ভিতরে যেখানে আমরা প্রবেশ করছি সেখান থেকেই তাদের মাসটা শুরু হয়েছে, বৈশাখ মাস, যেখানে পয়লা বৈশাখ বাঙালির হালখাতা নামে পরিচিত। সেই পয়লা বৈশাখকে এই কুলোর মাধ্যমে একটি গণেশের প্রতীকী রূপ হিসাবে কিন্তু তুলে ধরেছে, কারণ পয়লা বৈশাখের হালখাতায় কিন্তু গণেশ এবং লক্ষ্মীর আরাধনা করা হয়, এবং ব্যবসায়ীরা এই দিনটাকে কিন্তু মানেন যে খাতা পুজোর দিন হিসাবে। বাঙালির কিন্তু বছরের শুরুর দিনটাই, বাংলা বছরের শুরুর দিনটাই হালখাতা হিসেবে পরিচিত। তারপরের যে মাসটি আছে সেই মাসটি কিন্তু বৈশাখ মাস, যে মাসে কিন্তু গলদঘর্ম অবস্থা, সেখানেও কিন্তু বাঙালির একটা বিশেষ উৎসব, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী। জামাইদেরকে শাশুড়ি মঙ্গল কামনার জন্য ফোঁটা দেন, এবং সেখানে জামাইয়ের জন্য ভুরিভোজ হয়, সেই জামাই ষষ্ঠীকে দেখানো হয়েছে। জামাই ষষ্ঠীর পরে জ্যৈষ্ঠ মাস কেটে যাওয়ার পর আসে আষাঢ় মাস, যে আষাঢ় মাসে কিন্তু এই দুর্গাপূজার শুভ সূচনা হয়, শুভ সূচনা বলে ধরা হয় সেই রথযাত্রা, সেই জগন্নাথ দেবের রথযাত্রাকে আষাঢ় মাস হিসাবে তারা এখানে তুলে ধরেছে। এবং তারপরের মাস যখন শ্রাবণ মাস আসছে, সেই শ্রাবণ মাসে কিন্তু ঝুলন, সেই ঝুলনের মাসকে এখানে তুলে ধরেছে। তারপরই ভাদ্র মাস শ্রীকৃষ্ণের জন্ম অর্থাৎ জন্মাষ্টমীকে তুলে ধরেছে, এবং ভাদ্র মাসের পরেই কিন্তু আশ্বিন মাসে কিন্তু এই শারদ উৎসব। এই মাসগুলোকে তারা সুন্দরভাবে বাঙালির 12 মাসে 13 পার্বণকে তুলে ধরেছে একটি কুলোর মাধ্যমে, চালচিত্রের মাধ্যমে। আপনারা যে ছবিটা দেখছেন এই ছবিগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়েছে থার্মোকল, এবং এখানে কোনো রকম রঙের ব্যবহার করা হয়নি, সমস্ত রং কিন্তু কাপড়ের রং।
নতুন বাজার সার্বজনীন পরিচালনায় ভাঙাগড়া ব্যায়াম সমিতি তাদের এই ৫৬তম বর্ষে তাদের যে প্রতিমা, সেই প্রতিমা আপনারা দেখছেন। এবারে তাদের থিম বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। আসলে দুর্গাপুজোর যে মাসটিকে আমরা দুর্গাপুজোর শুভ সূচনা বলে ধরি, সেই আষাঢ় মাসে যেদিন রথযাত্রা হয়, আর এই পিছনের যে মায়ের পিছনের যে চালচিত্র আছে, সেই চালচিত্রের যে বিভিন্ন রূপ সেখানে আঁকা আছে, এই রূপ কিন্তু রথের রূপের সাথে একটি মিল আছে। তবে কি মিল আছে, কেনই বা এই চালচিত্রের এরকম প্রকৃতি, তা কিন্তু আমরা এই থিমের যিনি রূপকার তার কাছ থেকে জানবো। এরপরে আমরা ঠিক মণ্ডপের বাঁদিকে যদি যাই, আশ্বিনের পর কার্তিক মাস, কার্তিক মাসে অবশ্যই যেটা বিষয় ভাইফোঁটা, ভাতৃদ্বিতীয়া, সেই ভাতৃদ্বিতীয়াকে কিন্তু তুলে ধরেছে তারা। তারপরেই কিন্তু অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ মাসের শুরুতেই ইতু পুজো শুরু হয়, সেই ইতু পুজোকে তুলে ধরা হয়েছে। এবং তারপরে পৌষ মাস, পৌষ মাসের পিঠেপুলি বাঙালির একটা বিরাট বড় উৎসব, সেই পিঠেপুলি উৎসবকেও কিন্তু এখানে তুলে ধরেছে চারা। এবং এই পৌষ মাসের পর মাঘ মাস, মাঘ মাসের কিন্তু সরস্বতী পুজো হয়, সেই সরস্বতী দেবীর মূর্তিকেও এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং যখন সেই শীত বিদায় নিচ্ছে, বসন্ত আসছে, সেই মাসটি অবশ্যই ফাল্গুন মাস। সেই ফাল্গুন মাসে যেটা বাঙালির অন্যতম একটা সেরা উৎসব, সেই দোল উৎসব, সেই শ্রীকৃষ্ণের দোলযাত্রাকে এখানে সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে। এবং বাংলা ক্যালেন্ডার অনুসারে, বাংলা ক্যালেন্ডারের শেষ মাস, যেটা বছরের শেষ দিন চড়ক হয়, চৈত্র সংক্রান্তি, সেটাকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। নতুন বাজার সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় ভাঙাগড়া ব্যায়াম সমিতি ৫৬তম বর্ষে তাদের এবারের যে থিম বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, এবং এই থিমের যিনি রূপকার, যিনি যার এই থিমটা মস্তিষ্ক প্রসূত, যার মাথা থেকে এই থিম বেরিয়েছে, এবং যার শিল্পের অসম্ভব শিল্প নৈপুণ্য, একটা অসম্ভব একটা ভালো মণ্ডপ উপহার দিয়েছে তারকেশ্বরবাসীকে। দাদা, আপনাকে স্বাগত জানাই আজ বাংলাতে। এই থিমটা মূলত কি থিম? আমরা জানি মহামায়া একাধারে দেবী এবং একাধারে দক্ষকন্যা রূপে মানবী। সেই দক্ষকন্যা রূপে মানবী দুর্গার মূলত ১২ পার্বণ পালন, এইটা হচ্ছে থিম। আমরা বাঙালির একটা প্রবাদ আছে ১২ মাসে ১৩ পার্বণ, কিন্তু সংখ্যাটা প্রায় ৮০-র কাছাকাছি। তো এই অত সংখ্যা তো রাখা সম্ভব নয়, তাই প্রতি মাসের একটা করে উৎসব এখানে রাখা হয়েছে। আপনাদের এইখানে একটা ৪ কোণ একটা দেখা যাচ্ছে। আপনার সাথে প্রথমে যখন বলছিলেন, আপনি ৪টে কোণের বিভাজন বলছিলেন, 4টে কোণের বিভাজনটা কি কি? মণ্ডপের বৈশিষ্ট্য হচ্ছে 4টে প্রান্তিক কোণ। আমরা পার্বণ করতে গেলে কাজ করি, কাজ দ্বারা ইউনিটি তৈরি হয়, সংহতি, তার একটা মাহাত্ম্য, এবং পুজো আচ্ছায় শ্রদ্ধা লাগে, আর সমস্তটা পালন করলে ধর্ম পালন করে। প্রান্তিক শেষের ওপরের কোণটা হচ্ছে ধর্মের কোণ, এইটা আমরা ভেবেছি কল্পনায়। আর এখানে যে প্রতিমা তৈরি করেছেন, প্রতিমার পিছনে একটা চালচিত্র রয়েছে, চালচিত্রের মধ্যে অদ্ভুত এক অভিনবত্ব তৈরি হয়েছে, সেই অভিনবত্বটা কি? চালচিত্রে আমরা যে রথযাত্রা হয় পুরীতে, তাতে জগন্নাথ, বলরাম আর সুভদ্রার যে রথ দেখি, তাতে 9টা করে দেবদেবীর মূর্তি থাকে। বলরাম আর জগন্নাথের রথে 9টা করে দেব মূর্তি থাকে, আর দেবী সুভদ্রার রথে 9টা দেবী মূর্তি থাকে। আমরা মূলত সেই 9টাকে আর তার সঙ্গে কিছু দেবী মূর্তি ধরে চালিটাকে আমরা কমপ্লিট করেছি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমেত। অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বাজার সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় ভাঙাগড়া ব্যায়াম সমিতি, এবারে তাদের থিম উৎসবের মাঝে উৎসব। কারণ কিন্তু 12 মাসের যে উৎসবকে আমাদের সবথেকে বড় উৎসবের মধ্যে দিয়েও কিন্তু সেই উৎসবগুলোকে তারা মনে করিয়ে দিচ্ছে। তাই সেই বড় উৎসব 12 মাসে 13 পার্বণ, এবারে তাদের থিম 56তম বর্ষে পদার্পণ করেছে এই ভাঙাগড়া ব্যায়াম সমিতির এই দুর্গোৎসব। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট নিবেদন করছে পুজো পরিক্রমা 2018। गुड मॉर्निंग मॉर्निंग स्माइलिंग स्माइलिंग रुकना कर तो दिल मारी चाय सिंकिंग तुम पे मुझे जस्ट वाटर खेले होए में जज चार्मिंग मिल्क बाइट दोस्ती टाइट टाइट नेवर फाइटिंग गुड इवनिंग इवनिंग द फ्लाइट इन रुकना कर दो दिले दिल दा डांसिंग
রূপনগর বিস্কিটস 8 থেকে 80 খেতে ভালোবাসি। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট নিবেদন করছে পুজো পরিক্রমা 2018। নমস্কার, আজ বাংলার পুজো পরিক্রমা রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত পুজো পরিক্রমা 2018। এই মুহূর্তে আমরা তারকেশ্বর শহরের মহাসপ্তমীর সন্ধ্যায় পুজো পরিক্রমায় এসেছি। মহাসপ্তমীর সন্ধ্যায় এই পুজো পরিক্রমায় এই মুহূর্তে আমরা তারকেশ্বর বিবেকানন্দ পল্লী অধিবাসী বৃন্দের মণ্ডপের সামনে, একেবারে মা দুর্গার সামনে আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি এবং এখানে একটা জমজমাট কুইজ আমরা খেলবো। এখানে প্রচুর সুন্দরী মহিলারা রয়েছে। কুইজটা কিন্তু তাদের জন্য রঙের বর্ণচ্ছটায় দীপ্তমান হয়ে উঠবে। তা আপনারা আপনাদের জন্য আবার সবাই মিলে হাততালি দিন। আমরা এইভাবে এখান থেকে খেলাটা শুরু করবো এবং এই খেলা দিয়ে আপনারাও আপনাদের জন্য রয়েছেন আকর্ষণীয় পুরস্কার। যে পুরস্কার যাকে ঘিরে আমাদের এই শক্তির আরাধনা, তাকে নিয়ে আমাদের এই প্রথম প্রশ্ন হচ্ছে, মা দুর্গাকে কে সিংহ দান করেছিল? তুমি চলে এসো তুমি চলে এসো। আমাদের ছোট্ট বন্ধুকে পেয়েছি, বলো। হিমালয় দান করেছিল। হিমালয় দান করেছিল। একবারে সঠিক উত্তর। তোমার নাম কি? রিঙ্কি রায়। রিঙ্কি একদম সঠিক উত্তর দিয়েছে। রিঙ্কির জন্য থাকছে একটা হ্যান্ড ওয়াশ, একটা সাইনি ডিটারজেন্ট এবং একটা ফেস ওয়াশ। এখানেই শেষ নয়, চলে যাচ্ছে কোথায়? আরামবাগ হোটেল এন্ড রিসোর্টের তরফ থেকে 25% অফ রয়েছে 9th নভেম্বর পর্যন্ত। যে কোনো ফুড আইটেমে তুমি 25% অফ পাচ্ছ। রিঙ্কির জন্য একবার সবাই মিলে হাততালি হোক। আমার পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য, ভারতের উপরাষ্ট্রপতির নাম কি? ভারতের উপরাষ্ট্রপতির নাম কি? না, উনি ছিলেন, উনি প্রাক্তন। হ্যাঁ, আসুন। ভেঙ্কাইয়া নাইডু। আপনি এদিকে এগিয়ে আসুন। আপনি এদিকে, ওর মতন থাক। ভেঙ্কাইয়া নাইডু। আপনার নামটা কি? দিলীপ বাবু সিংহের মতন উত্তর দিয়েছেন, তাই আপনারা সিংহের মতন একবার হাততালি দিন সবাই মিলে। দিলীপ বাবুর জন্য থাকছে আমাদের তরফ থেকে একটি কলম, রয়েছে সাইনি ডিটারজেন্টের তরফ থেকে একটা গিফট, এছাড়াও ফেস ওয়াশ এবং এছাড়াও থাকছে আরো একটা গিফট আপনার খাওয়ার দাওয়ারের উপর আরামবাগ হোটেল এন্ড রিসোর্টের তরফ থেকে 25% অফ রয়েছে। ধন্যবাদ। আমার পরবর্তী প্রশ্ন, টেনিদা একটা বিখ্যাত ক্যারেক্টার। টেনিদা অঙ্কে কত পেয়েছিল? 100-এ কত পেয়েছিল টেনিদা? টেনিদা অঙ্কে কত পেয়েছিল? অঙ্কে কত পেয়েছিল? আপনি এগিয়ে আসুন বৌদি, এগিয়ে আসুন। ভুল। খেলা মানেই তো ভুল। আসলে খেলা দিয়ে শুরু, খেলতে শেষ। আপনি এগিয়ে আসুন। জিরো নয়। আর কেউ বলো, 100-র মধ্যে কত পেয়েছিল? 0 একেবারেই নয়। কেউ বলতে পারবে না? এত বাচ্চারা রয়েছে,
কেউ বলতে পারবে না? টেনিদা অঙ্কে কত পেয়েছিল? যতটা কাঁচা মনে হয় ততটা কাঁচা নয়। কেউ নয়, প্রশ্নের মধ্যে উত্তর আছে। কত পেয়েছিল? না, তুমি তো হয়ে গেছো। প্রশ্নের মধ্যে উত্তর আছে। আর কত ক্লু দেবো? কে কে কে? হ্যাঁ, ও ও ও পুরস্কারটা জিতেছে। আপনারা কি বলবেন না? আপনারা হাত তুলুন, হাত তুলে এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, আপনি এগিয়ে আসুন, বলুন। 100 100। আপনার কনফিডেন্স কি বলছে? ঢিল ছুটছে বলছে। না না, সেঞ্চুরি করার পর কাউকে ঢিল ছোড়া যায় না। আপনি যে প্রশ্নটার উত্তর দিলেন, আপনার নাম কি? স্বাগতা লক্ষ্মী মোহরা। স্বাগতা, তোমাকে এই প্রশ্নের উত্তরের জন্য আমরা স্বাগত জানাচ্ছি। আমরা বলছি তুমি একেবারে সঠিক উত্তর দিলে। স্বাগতের জন্য একবার সুস্বাগত, একবার হাততালি করে তুমি পাচ্ছ একটা গিফট আমাদের তরফ থেকে। এছাড়াও রয়েছে একটা গিফট এবং আরো একটা রয়েছে সাইনি ডিটারজেন্টের তরফ থেকে এবং খাবার দাবারের জন্য 20% অফ। আর স্বাগতা, তুমি কি করো? কোন ক্লাসে পড়ো? পুজোয় কেমন ঘুরছো? পুজোয় কেমন খাচ্ছ? পুজোয় কেমন এনজয় করছো? খুব ভালো। আর কি কি প্ল্যান আছে সামনের দিনগুলো? ভেবে দেখোনি? কোথায় যাবে বলে ভেবেছো? তারকেশ্বর। একদম অনেক অনেক শুভেচ্ছা। আমার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আর আপনাদেরকে জানিয়ে রাখি, কেউ হাত তুলবেন, হাত না তুলে কেউ উত্তর দেবেন না। আমরা হাত না তুলে কেউ উত্তর দেবেন না, প্লিজ। মুখে বলবেন না, প্লিজ মুখে বলবেন না। কেউ না কেউ এই পুরস্কারটা পেতে পারেন, আপনিও পেতে পারেন। হাত তুললেই আমরা আপনাদের কাছে যাব, নিশ্চয়ই যাব। আমার পরবর্তী প্রশ্ন, আমাদের সকলের একজন প্রিয় গায়ক কিশোর কুমার, সেই কিশোর কুমারকে নিয়ে কিন্তু একটা ছবি তৈরি হয়েছে, কিশোর কুমার জুনিয়র। এই কিশোর কুমার জুনিয়রের পরিচালকের নাম কি? কিশোর কুমার জুনিয়রের পরিচালকের নাম কি? যিনি আপনি এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, বলুন। কৌশিক গঙ্গোপাধ্যায়। কৌশিক গঙ্গোপাধ্যায় একদম সঠিক উত্তর দিয়েছেন। আপনার নামটা কি? দীপা চট্টোপাধ্যায়। নিপা দেবীর জন্য একবার সবাই মিলে করতালি হোক। আপনার জন্য থাকছে একটা গিফট, আরো একটা গিফট, আরো একটা গিফট এবং সবশেষে থাকছে 20% খাবার জন্য। কেমন লাগছে গিফট জিতে? খুব আনন্দ হচ্ছে। গিফট পেতে সবসময়ই আনন্দ। গিফট পেতে সবসময় নিশ্চয়ই আনন্দ হয়। পুজোয় কেমন মজা করছে? খুব মজা করছি। আগামী দিনগুলো কি প্ল্যান আছে মজা করার? আমরা এখানেই থাকি, এটা আমাদের পাড়ার পুজো, বাড়ির মতো। আমরা সবাই একসঙ্গে খুব আনন্দ। আর এই এত মানুষ গিফট পাওয়ার পর, এই এত মানুষের উদ্দেশ্যে আপনার ছোট্ট কত কথা, একটা কথা কিরকম এই মানুষগুলো, বন্ধুদের জন্য সবাই চেষ্টা করুন, সবাই চেষ্টা করুন। একদম সঠিক উত্তর। ওনার উত্তরের জন্য একবার সবাই মিলে হাততালি হোক। আমার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে 2026 সাল, 2026 সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করছে তিনটি দেশ। সেই তিনটি দেশের নাম কিন্তু বলতে হবে। বিশ্বকাপ ফুটবল আয়োজন করছে তিনটি দেশ 2026 সালে। সেই তিনটি দেশের নাম বলতে হবে অবশ্যই আপনাদেরকে। তিনটি দেশের নাম কি কি? হ্যাঁ 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 হ্যাঁ, কোনোভাবে এইভাবে উত্তর দেবেন না। আসুন আসুন, আপনি এগিয়ে আসুন, এই দিক দিয়ে আসুন, এই দিক দিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, বলুন বলুন। শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বাংলাদেশ। ফুটবল ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে তিনটে দেশ মিলে। ফুটবল 2026 সালে। হ্যাঁ, এসো এসো, নিশ্চয়ই এসো, বলো। কানাডা, মেক্সিকো আর ইংল্যান্ড। একেবারে সঠিক উত্তর। তোমার নাম কি? শ্রাবণীর জন্য একবার জোর করে হাততালি হোক সবাই মিলে। তোমার জন্য থাকছে একটা গিফট, এছাড়াও থাকছে আরো একটা গিফট। এখানে ডিটারজেন্ট এবং 25% অফ আরামবাগ হোটেল এন্ড রিসোর্টের তরফ থেকে। গিফট জেতার পর কিরকম লাগছে? অবভিয়াসলি বলবে ভালো লাগছে, কিন্তু ভালো লাগার পরেও অন্য কিছু থাকে, সেটা বলবে। খুবই ভালো লাগছে।
পুজো কেমন মজা করছো? আজ থেকে তো শুরু, বাকি দিনগুলো খুবই মজা করছে। আর তুমি কোন ক্লাসে পড়ো, কি করো তুমি? গ্র্যাজুয়েট। গ্র্যাজুয়েট হয়ে গেছে। আর ঘুরতে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানিং নেই? না, ঘুরতে যেতে ভালো লাগে না, এখানে খুব মজা করছে। প্রেমটা কি এখানের মধ্যে সীমাবদ্ধ না বাইরে রয়েছে? তো এখানেই। একদম এখানে। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। থ্যাংক ইউ। আমরা পরের প্রশ্নে চলে যাব। এই প্রশ্নগুলো এখানে কিন্তু মহিলাদের সংখ্যা যেহেতু বেশি, তাই মহিলাদের মনোনীত প্রশ্ন আমরা করবো, তাই তাদের কাছ থেকে জেনে নেবো কি ধরনের প্রশ্ন তারা চাইছে, সেটা আমরা চলে যাব তাদের কাছে। হাউস ওয়াইফদের জন্য কি প্রশ্ন, বাচ্চাদের জন্য প্রশ্ন করব না কাদের জন্য করব বলুন? রান্না সাজ করছে, তাই তো? বাচ্চাদের মতো, তাই তো? ঠিক আছে ঠিক আছে, চলুন। এখানে বিভিন্ন ধরনের মানুষ আছে এই বিবেকানন্দ পল্লীর অধিবাসী বৃন্দদের পুজোর মধ্যে, তাই একদম যারা বাচ্চা, যারা স্টুডেন্ট, তাদের জন্য এই প্রশ্ন। সেই প্রশ্ন হচ্ছে, কালকুট কার ছদ্মনাম? কালকুট কার ছদ্মনাম? কালকুট কার ছদ্মনাম? আপনার কাছে একটু পরে যাব, আগে বাচ্চাদের জন্য, সম্পূর্ণ বাচ্চাদের জন্য এই প্রশ্ন। এসো 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 এসো, বল বল বল। কি বলো বলো বলো, আরেকবার বলো। ও কি বলছে আমরা বুঝতে পারছি না, তুমি থাকো। হ্যাঁ বলো বলো, তুমি বলো। সমরেশ বসু একদম সঠিক উত্তর দিয়েছে। তোমার নাম কি? সুস্মৃতি। তোমার নামের সাথে তুমি কাজটাও ঠিক করেছো, চাই সুস্মৃতির জন্য একবার সুস্মৃতি করে একবার সুন্দরভাবে হাততালি হয়ে যাক, যাতে ওর সুপস্থিতি থাকে। তোমার নাম কি? আরাধ্যার জন্য সব থেকে বড় হাততালিটা হওয়া উচিত। আরাধ্যার হাতে আমরা পুরস্কার তুলে দিচ্ছি তোমার হয়ে, আর তোমার জন্য একটা গিফট। এটা তোমার জন্য, এটা তোমার জন্য, আর এটা কিন্তু বাবা মার সাথে গিয়ে খেয়ে আসবে, তার জন্য অনেক অনেক গিফট। এবং তোমার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। এর জন্য আরো একবার সবাই মিলে করতালি হয়ে যায়। আমরা এখানে কুইজ খেলছি, প্রচুর মজা করছি, এবং এখানকার মানুষও কিন্তু প্রচুর মজা করছে। তারা আমাদের কিন্তু এই কুইজে কিন্তু আনন্দে উদ্বেলিত, তারাও কিন্তু প্রচন্ড উৎকণ্ঠায় রয়েছে কে কে আর পুরস্কার পাবে সেই নিয়ে আমাদের পরবর্তী প্রশ্ন। এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ প্রত্যেকেই আমরা করি, আর এই মুহূর্তে সব থেকে বেশি হোয়াটসঅ্যাপ করছি। আমাদের কাছে প্রশ্ন, এই সময় আমরা সবাই যেটা করছি, হোয়াটসঅ্যাপে কিন্তু ছবি আদান প্রদান করছি। আমরা হোয়াটসঅ্যাপে একেবারে কটা ছবি অন্যজনকে পাঠাতে পারি? আর হাত উঠবে না, আর বলুন কটা বলুন। 30টা। আমি একটু উত্তর নেব, বলুন। তুমি তো বললে, বলুন আপনি উত্তরটা বলুন। 30টা। বলুন আপনি, বলুন। 5টা। তুমি বলো। 30টা। 30টার দিকে পাল্লা ভারী না 5-এর দিকে পাল্লা ভারী? আপনার নামটা কি? পাপিয়া দেবী প্রথমে বলেছিলেন 30টা, কেউ বলছে 5টা, কিন্তু আমরা বলছি পাপিয়া দেবীর উত্তরটা কোনোভাবেই ঠিক নয়, এই কথাটা আমরা বলতেই পাচ্ছি না। পাপিয়া দেবী একেবারে সঠিক উত্তর দিয়েছেন। পাপিয়া দেবীর জন্য আরো একবার সবাই মিলে স্বতঃস্ফূর্ত করতালি। পাপিয়া দেবী, আপনার জন্য থাকছে একটি গিফট আমাদের আজ বাংলার তরফ থেকে, আরো একটা গিফট থাকছে আমাদের আরামবাগ হোটেল এন্ড রিসোর্টের তরফ থেকে। বাপের বাড়ি চলে যাবেন, আপনার কোথায় লাগবে? শ্বশুর বাড়ি। কেমন লাগছে পুরস্কার জিতে? এটাই হচ্ছে খেলা। আপনি ছিলেন হচ্ছে বাপের বাড়ি থেকে, বাপের বাড়িতে এলেন শ্বশুর, বাপের বাড়ি আরামবাগ, এখানটা শ্বশুর বাড়ি। ঠিক আছে, বাপের বাড়ি যাওয়ার একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেল। এই ছিলাই কিন্তু বাপের বাড়ি আপনি যেতে পারবেন। একদম একদম একদম, ওনার জন্য হাত তালিও, কারণ উনি
প্রশস্ত করলেন পাপিয়া দেবী। আমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আমার পরবর্তী প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে। এটা একটা মেয়েদের প্রশ্ন। গত অলিম্পিক হয়ে গেল, অলিম্পিকে আমাদের পাশেরই একজন রাজ্য, সেই রাজ্যের মেয়ে অলিম্পিকে গিয়ে 4th হয়ে ফিরে গেল এবং সেই বিভাগটাতে কোনোদিন কোনো ভারতীয় আজ পর্যন্ত অংশগ্রহণ করেনি। সেই মহিলার নাম কি? সেই মহিলার নাম কি? তুমি এসো। আচ্ছা, ছোট্ট বন্ধুকে আমরা পেয়েছি। তুমি এসো, এদিকে এসো। তোমার নাম কি বলো? শ্রীময়ী চক্রবর্তী। বলো শ্রীময়ী, তোমার? বিদ্যা কর্মকার। কি? বিদ্যা কর্মকার একদম নয়। তুমি এসো। বলো। বিদ্যা কর্মকার। তোমার নাম কি? চন্দ্রিমা চক্রবর্তী। চন্দ্রিমা একদম সঠিক উত্তর দিয়েছো। চন্দ্রিমার জন্য একটা হাততালি হয়ে যাবে। তোর চন্দ্রিমা, আমাদের তরফ থেকে তুমি পাচ্ছ সাইন লিডারশিপের তরফ থেকে একটা গিফট। এছাড়া অনেকগুলো গিফট রয়েছে আমাদের তরফ থেকে। এটাও তোমার জন্য এবং এটাও তোমার জন্য। চন্দ্রিমার জন্য আরো একবার হাততালি হোক সবাই মিলে। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি তারকেশ্বরের বিবেকানন্দ পল্লী অধিবাসীদের, আসলে আমার এই চারপাশে এত রমণীরা রয়েছে, সুন্দরী রমণীরা রয়েছে, সুন্দরী তরুণীরা রয়েছে, আমার চোখ শুধু এদের মধ্যেই আটকে যাচ্ছে। কিন্তু পিছনে আমার অসংখ্য ভাইয়েরা রয়েছে, তাদের জন্য অনেক প্রশ্ন বাকি রয়ে গেছে। তাদের জন্য প্রশ্ন এবারে সম্পূর্ণ তোমাদের জন্য। আমার এই প্রশ্ন হচ্ছে, এবারের ফিফার বর্ষসেরা ফুটবলারের নাম কি? ফিফার বর্ষসেরা ফুটবলারের নাম কি? এরকম করে বলবেন না প্লিজ। কেন এরকম করে বলছেন? খেলাটা খেলার মতন করে নিন। হাত তুলে এগিয়ে আসুন, যদি আপনি জানেন হাত তুলে এগিয়ে আসুন। ফিফার বর্ষসেরা ফুটবলারের নাম কি? বলুন, আসুন। এবারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না। ফিফার বর্ষসেরা ফুটবলারের নাম কি? ব্যালন ডিওর নয়। ব্যালন ডিওরের কথা আমি বলছি না। আমি বলছি ফিফার বর্ষসেরা ফুটবলার। ব্যালন ডিওর এখনো ঘোষণাই করা হয়নি। ব্যালন ডিওরের কথা আমি বলছি না, ফিফার বর্ষসেরা ফুটবলার। কেউ পারছে না? এসো তাড়াতাড়ি এসো। বলো। লুকা মডরিচ একেবারে সঠিক উত্তর। তোমার নাম কি? শান্তনু কিন্তু সঠিক উত্তর দিয়েছো। লুকা মডরিচ এবারে ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। তোমার জন্য থাকছে সাইন ডিটারজেন্টের তরফ থেকে একটা গিফট, তোমার লেখার জন্য একটা কলম, তোমার থাকছে মুখটা পরিষ্কারের জন্য, যেহেতু সামনে দুর্গাপুজো, অনেক বান্ধবীরা তোমাকে দেখবে, তাই এই গিফটটা তোমার জন্য। এবং সেই বান্ধবী যদি হ্যাঁ বলে দেয়, কালকে অষ্টমী, তুমি নিশ্চয়ই কিছু একটা বলার চেষ্টা করছো, যদি হ্যাঁ বলে দেয় তাই সোজা আরামবাগে চলে যাবে, গিয়ে 50% অফ দিয়ে তোমার বান্ধবীকে খাইয়ে নিয়ে আসবে। অনেক ধন্যবাদ। শান্তনুর জন্য একবার সবাই মিলে হাততালি হোক। তারকেশ্বর বিবেকানন্দ পল্লীর অধিবাসী বৃন্দ, আর এই অধিবাসী বৃন্দের পুজোয় যেহেতু আমরা এসেছি, সেই কারণে বিবেকানন্দের উপর একটি প্রশ্ন। বিবেকানন্দ আমাদের সামনে নতুনভাবে যখন আবির্ভূত হলেন এবং ভারতবর্ষকে একটি নতুন চিন্তনে শিখিয়েছিলেন বিদেশি মানুষদেরকে, সেটি চিকাগো বক্তৃতা। এই চিকাগো বক্তৃতার এবছর একটা বিশেষ বর্ষ চলছে। কততম বর্ষ চলছে এই চিকাগো বক্তৃতার? এসো 125 একদম সঠিক উত্তর। তোমার নাম কি? দীপনের জন্য অনেক শুভেচ্ছা। দীপনের আমাদের তরফ থেকে থাকছে একটা গিফট, এটাও আমাদের তরফ থেকে, এবং সাইন ডিটারজেন্টের তরফ থেকে, এবং আজ বাংলার তরফ থেকে আরো একটা গিফট দীপনের জন্য। একবার সবাই মিলে হাততালি। একটা অসাধারণ উত্তর দিয়েছে দীপন। আমরা কিন্তু কুইজ খেলা এখানেই শেষ করলাম, কিন্তু আমরা যে জায়গায় কুইজ খেললাম সেই বিবেকানন্দ পল্লীর অধিবাসী বৃন্দদের এই দুর্গোৎসব, একটা অসাধারণ সন্ধ্যা আমরা কিন্তু
উপহার পেলাম আজ বাংলার তরফ থেকে। এই বিবেকানন্দ পল্লী অধিবাসীদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটা অনুষ্ঠান করতে দেওয়ার জন্য আমাদেরকে আজ বাংলাকে এই পুজো পরিক্রমাতে। আপনাদের প্রত্যেককে আমরা শুভেচ্ছা জানাচ্ছি বিবেকানন্দ পল্লী অধিবাসী বৃন্দের কাছে। আমি মাপ চাইছি আরো একবার আমি আদিবাসী বলার জন্য। আপনারা আপনাদের জন্য আরো একটা হাততালি, নিজেদের জন্য একবার হাততালি দিন। আপনারা প্রত্যেকে আগামী দিনগুলো খুব ভালো কাটুন, দুর্গাপুজো খুব ভালো কাটান এই কথা জানিয়ে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা দেখতে থাকুন রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড প্রযোজিত আমাদের বিশেষ অনুষ্ঠান পুজো পরিক্রমা 2018। এই মুহূর্তে আমরা তারকেশ্বর শহর থেকে বিভিন্ন মণ্ডপে যে পুজো পরিক্রমা করছি, সেই পুজো পরিক্রমায় আমাদের অন্য মণ্ডপে আমরা চলে যাব। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদন করছে পুজো পরিক্রমা 2018। गुड मॉर्निंग मॉर्निंग स्माइलिंग स्माइलिंग रुकना कर तो दिल मारी चाय सिंकिंग तुम पे खूंचे पार जस्ट वाटर खेले है में जज चार्मिंग मिल्क बाइट दोस्ती टाइट टाइट नेवर फाइटिंग गुड इवनिंग इवनिंग द फ्लाइट इन रुकना कर दो दिले दिल दा डांसिंग डाउ 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 রূপনগর বিস্কিটস 8 থেকে 80 খেতে ভালোবাসি। রূপনগর ফুড প্রোডাক্ট এবং আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট নিবেদন করছে পুজো পরিক্রমা 2018। তারকেশ্বর বালক সংঘের 18তম বর্ষে তাদের এবারের থিম মিশরের আবু সিম্বল টেম্পল। যে থিমটাকে কেন্দ্র করে তাদের এই মণ্ডপ সেজে উঠেছে, এই মণ্ডপটি আপনারা দেখতে পাচ্ছেন যে তারকেশ্বর শহরে তারা এক টুকরো মিশরীয় সভ্যতাকে নিয়ে এসছে। এই মিশরীয় সভ্যতার যে আবু সিম্বল টেম্পল, তার গল্প কিন্তু অনেক আগেকার, আজ থেকে প্রায় 200 বছর বা 250 বছর পূর্বে এই আবু সিম্বল টেম্পলের গল্প কিন্তু আমরা কথিত রয়েছে। সেই টেম্পলকেই তারা তুলে ধরেছে এখানেতে। তাদের এই মণ্ডপের যে সাজসজ্জা সেগুলো মূলত তৈরি হয়েছে থার্মোকল, চট এবং প্লাস্টার অফ প্যারিস দিয়ে। তারকেশ্বর বালক সংঘের 18তম বর্ষে এবারে তাদের থিম আবু সিম্বল টেম্পল। মিশরের আবু সিম্বল টেম্পলকে তারা তুলে ধরেছে বালক সংঘ 18তম বর্ষে। মন্দিরের প্রবেশদ্বারের ডান দিক এবং বাঁ দিক লক্ষ্য করলেই মিশরীয় মমির কিছু দৃষ্টান্ত এখানে তুলে ধরা হয়েছে। যেভাবে মিশরের আবু সিম্বল টেম্পলের সামনে ভাস্কর্য রয়েছে, সেই মমির ভাস্কর্য বালক সংঘের 18তম বর্ষের এই যে আবু সিম্বল টেম্পল, এই আবু সিম্বল টেম্পলের অনুকরণেই কিন্তু মা দুর্গাকে তারা এখানে প্রতিস্থাপন করেছে। মিশরীয় সভ্যতার যে নানা দেবদেবীর কথা উল্লেখ আছে, সেই দেবদেবীর যে কাল্পনিক রূপ, সেই কাল্পনিক রূপের মধ্যে মাতৃশক্তির আরাধনায় ব্রতী হয়েছেন এই 18তম বর্ষে পা দেওয়া তারকেশ্বর বালক সংঘ।
এই মুহূর্তে আমরা রয়েছি তারকেশ্বর বালক সংঘের 18তম বর্ষের যে থিম হয়েছে সেই থিমের সামনেতে দাঁড়িয়ে রয়েছি এবং যে মণ্ডপ আমরা দেখেছি সেই মণ্ডপ কিন্তু একেবারে মিশরীয় সভ্যতাকে তুলে এনেছে। এই সভ্যতার যে একটি কাল্পনিক গল্প রয়েছে সেই কাল্পনিক গল্পকে কেন্দ্র করেই কিন্তু একটি মন্দির স্থাপন হয়েছিল, সেই মন্দিরের গল্পকে কি তারা তুলে ধরেছে এই তারকেশ্বর শহরের বুকে। আমি এই মুহূর্তে বালক সংঘের সম্পাদককে পেয়েছি, আপনাকে স্বাগত জানাই আজ বাংলাতে। এই যে থিমটা কিভাবে বাছলেন? থিমটা বাছা হলো যে অনেক রকম থিম নিয়ে আমরা ক্লাবের মিটিংয়ে চিন্তাভাবনা করেছি। চিন্তাভাবনা করে এই যে সাবজেক্টটা আমাদের পছন্দ হওয়াতে এটা একটা নতুন ধরনের সাবজেক্ট, তো এই সাবজেক্ট তারকেশ্বর শহরে আসেনি কখনো, তো সেই জন্য আমরা এই সাবজেক্টটা চয়েস করেছি। এই থিমটিকে রূপদান করেছেন শিল্পীকে? শিল্পী সোমনাথ মল্লিক। এই মণ্ডপ কি কি জিনিস ব্যবহার করেছেন মণ্ডপ তৈরির ক্ষেত্রে? এই মণ্ডপে বাঁশ, কাঠ আর জুট কাপড় এবং তার সঙ্গে প্লাস্টার অফ প্যারিস দিয়ে, আর মূর্তিগুলো তৈরি হয়েছে আপনার প্লাস্টার অফ প্যারিস এবং দিয়ে থার্মোকল দিয়ে। অনেক অনেক ধন্যবাদ। তারকেশ্বর বালক সংঘের 18তম বর্ষে এবারে তাদের থিম সেই মিশরীয় সভ্যতার একটি কাল্পনিক যে গল্প রয়েছে, সেই 200 বছর আগেকার সেই গল্পকে কেন্দ্র করে যে মন্দিরের কথা উল্লেখ আছে সেই মন্দিরকেই কিন্তু তারা তুলে ধরেছে তারকেশ্বর শহরে। এবং আপনারা যখন এখানে আসবেন তখন কিন্তু বারবার করেই আপনাদের অনুভূত হবে যে সত্যিই বোধহয় মিশরীয় সভ্যতায় মিশরীয় দেশে কিন্তু আপনারা বোধহয় সরাসরি তারকেশ্বর থেকে ইজিপ্টে নিয়ে যাবার কিছুক্ষণের জন্য ইজিপ্ট ঘোরানোর বন্দোবস্ত করেছে তারকেশ্বর বালক সংঘের এই 18তম বর্ষের পুজো। এই মুহূর্তে পুজো পরিক্রমায় আমরা যখন বালক সংঘের মণ্ডপের সামনে এসেছি, বালক সংঘের এবারে থিমটা আমরা দেখিয়েছি আপনাদের, যেহেতু মিশরীয় সভ্যতা এবং এই মিশরীয় সভ্যতার যারা তৈরি করেছেন, একদিকে একদল মানুষ আছে যারা কাজকর্ম করে এই থিমটাকে দাঁড় করিয়েছেন, কিন্তু তাদের পিছনে বরাবর যারা পর্দার আড়ালে থেকেছেন এই সমস্ত সদস্যরা, এই থিমের পিছনে এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রম রয়েছে। তারা এই পুজোকে কিভাবে মজা করছে আমরা একটু তাদের কাছ থেকে জেনে নেব। এই যে এরকম একটা থিম করলেন, 18তম বর্ষ, এই 18 বছর মানে একবারে প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে এই বালক সংঘ। বালক আর নেই, একবারে কৈশোর থেকে যৌবনের দিকে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে। তো সেরকম একটা সময়ে এরকম মিশরের একটা থিম কিনেছেন, পুজোয় কেমন মজা করছেন এবছরেতে? খুব মজা করছি, আমার 6 বছর বিয়ে হয়েছে, ভীষণ আমি এখানে এসে ভীষণ এনজয় করছি দুর্গাপুজোটা। আগে পড়াশোনা নিয়ে থাকতাম, এনজয় করতে পারিনি, তো এখানে এসে আমার ভীষণ ভালো লাগছে। আগামী দিনগুলোতে কি কি প্ল্যান আপনার? প্রচুর প্ল্যান আছে। সকাল থেকে তো খাওয়া দাওয়া, এই মণ্ডপ থেকে যাওয়ার কোনো সুযোগই পাচ্ছি না। সকাল থেকে জোগাড় আছে, তারপর পুজোর ব্যাপার রয়েছে, তারপর সাজাগোজা রয়েছে, সারাদিনই ড্রেস চেঞ্জ হচ্ছে, আসা হচ্ছে। পুজো মানে খাওয়া দাওয়া, হইচই এইগুলো তো থাকছে। খাওয়া দাওয়া এবং রান্না বান্নার কথা যখন আসেন, এখানে একজনকে পেয়েছি, কালকে অষ্টমী কি নতুন কি রান্নার চিন্তা ভাবনা করেছেন? ওই লুচি, আলুর দম, ছোলার ডাল, তারপরে ফুলকপি আলুর তরকারি, যেরকম যা হয় নেটে সার্চ করে যা পাওয়া যাবে নতুন কিছু, সেগুলো তো তৈরি হবে। কালকে তো পুরোপুরি নিরামিষ, নবমীর দিন স্পেশাল খাবার তো আমরা ভীষণভাবেই খাই প্রত্যেকটা বাঙালি, তার কি পরিকল্পনা রেখেছেন আপনারা? নবমীর দিন তো বাঙালির মাটন তো রয়েইছে, তার সঙ্গে একটু সরু সরু চালের ভাত তো রয়েইছে। এবার নানান রকমের তরি তরকারি, বাড়িতে আত্মীয় স্বজন আছে তাদের জন্য করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আপনারা এই পুজোটাকে কিভাবে মজা করছেন, কিভাবে দেখছেন এই পুজোটাকে? আমরা খুব আনন্দ করছি, খুব এনজয় করছি। মানে পুজো প্যান্ডেলের মধ্যেই থাকি আমরা, আদার্স কোথাও যাই না। সবাই পাড়ার সবাই মিলে থাকি, খুব এনজয় করি। আগামী একসাথে বসে খুবই মানে আমাদের খুবই এনজয় করি। কালকে অষ্টমী রয়েছে, অষ্টমীর সকালের পরিকল্পনাটা কি? 8টার মধ্যে তো পুষ্পাঞ্জলি সেটা দেবো, তারপর 12টার সময় সন্ধি পুজো, মানে সকাল এখন থেকে শোয়ার প্ল্যানিং, যাতে সকাল করে উঠতে পারি। খাওয়া দাওয়ার কি বন্দোবস্ত করছেন? খাওয়া দাওয়া কি ভাবছেন? লুচি, আলুর চক্কা। আর নবমীর দিনে স্পেশাল কি খাবার দাবার করছেন? নবমীর দিন তো মাংস তো বাড়িতেই হয়, কিন্তু আমাদের এখানে একটা স্পেশাল জিনিস আছে, যেটা একাদশী দ্বাদশীর দিন সবাই মিলে একটা মানে খিচুড়ির আয়োজন করা হয়, সবাই মিলে সেটা আনন্দের সাথে খাওয়া হয়।
আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বালক সংঘের 18তম বর্ষের এই ইজিপ্টকে তারা তুলে এনেছে এবং ইজিপ্টকে আনার সঙ্গে সঙ্গে তাদের আনন্দ কিন্তু একান্নবর্তী পরিবারের মতন। হ্যালো 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 হ্যালো, শুনতে পাচ্ছিস? মানে এই জিনিসগুলোকে তো এখন তো দেখতেই পাওয়া যায় না, সেই জন্য এই যে পেঁচা, হ্যাঁ 37। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি তারকেশ্বর বাজিতপুর দীপ্তি সঙ্গে। এই বছর এই পুজো 37 বছরে পদার্পণ করলো। উদ্যোক্তারা ভিতর থিম বানিয়েছেন স্বপ্নের দেশ। সেই স্বপ্ন কেমন না, যে সমস্ত প্রজাতির প্রাণী লুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, প্রকৃতি তার ভারসাম্য যে কারণে নষ্ট হচ্ছে, সেই সব প্রায় লুপ্তপ্রায় প্রজাতির প্রাণীদের ফিরিয়ে আনাই উদ্যোক্তাদের মূল লক্ষ্য। আপনারা দেখতে পাচ্ছেন সামনে বড় বড় পেঁচার মূর্তি বানিয়েছে। পুরো কাজটি হয়েছে বাঁশের স্ট্রাকচারের ওপর তুলো দিয়ে। প্রায় 2 মাসের প্রচেষ্টায় এই মণ্ডপ গড়ে তোলা হয়েছে। আমরা এই মুহূর্তে মণ্ডপের মূল প্রবেশদ্বারে প্রবেশ করছি, যেখানে মা দুর্গার মূর্তি স্থাপিত হয়েছে। আজকে সপ্তমীর রাত্রিটিতে আজ বাংলার ক্যামেরায় এই মুহূর্তে বাজিতপুরের ময়দানে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নপুরীর দেশে মা দুর্গার আবির্ভাব। বাজিতপুর শক্তি সংঘের পুজো এবছর 37 বছরে পদার্পণ করলো। স্বপ্নপুরীর দেশে মা দুর্গার আবির্ভাব তাদের মূল থিম। তারকেশ্বর দেশবন্ধু ক্লাবের 8ম বর্ষে তাদের থিম এক টুকরো কাশ্মীরকে তারা তুলে এনেছে বরফের দেশে। আর এই বরফের দেশের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একটি পাহাড় তারা তৈরি করেছে, কাল্পনিক পাহাড়, এবং সেই কাল্পনিক পাহাড়ের মাথাতে রয়েছে বুদ্ধদেব। তারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। 8ম বর্ষে পদার্পণ করেছে এবারে দেশবন্ধু ক্লাব তারকেশ্বরের। এবারে তাদের থিম বরফের দেশে। আর এই বরফের দেশে তারা যে থিমটা তৈরি করেছে, সেই পাহাড় এবং পাহাড়ে বুদ্ধ মূর্তি, বরফ পড়ছে আমরা দেখতে পাচ্ছি, এবং কৃত্রিম আলোকসজ্জা যেমন রয়েছে, এখানে মণ্ডপে তৈরির জন্য মূলত ব্যবহার হয়েছে চট, থার্মোকল। আমরা আস্তে আস্তে বরফের দেশের ভিতরের অংশে প্রবেশ করব। এই মুহূর্তে দেশবন্ধু ক্লাবের মণ্ডপের প্রবেশ পথে আমরা রয়েছি। সেখানে দেখতে পাচ্ছেন যে বারবার করেই দেখে মনে হচ্ছে এখানে যেন বরফটা আপনার মাথায় এসে পড়ছে। এরকম একটি সুন্দর দৃশ্যপট তৈরি করেছে দেশবন্ধু ক্লাব তাদের 8ম বর্ষে। আসলে পাহাড়ের নিচে যে গুহা থাকে, সেই গুহাও কিন্তু বরফ বেষ্টিত হয়ে রয়েছে। এক টুকরো বরফের দেশে নিয়ে এসেছে, এবং আপনি যখন মণ্ডপের ভিতরে প্রবেশ করবেন তখন কিন্তু অবশ্যই আপনার একটা শীত অনুভূত হবে, অবশ্যই। তো সেই শীতের দেশে আমরা যখন এসেছি, শীতের দেশের পরিবেশ কীরকম হয় দেখুন। কুয়াশাবৃত্ত একটি বরফের দেশ, যেখানে বারবার করে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে তুষারপাত হচ্ছে, তার চিত্র কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এবং এখানে যেভাবে দৃশ্যপটগুলো তৈরি করেছে, বরফ পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার মাথার ওপরে এসে বরফ পড়ছে, এমন একটি সুন্দর দৃশ্যপট এই শরতে কিন্তু একেবারে শীতের আমেজ নিয়ে হাজির কিন্তু এই 8ম বর্ষে পদার্পণ করেছে দেশবন্ধু ক্লাব। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বরফ বৃত্ত হয়ে রয়েছে দেশবন্ধু ক্লাবের এই তাদের যে থিম বরফের দেশে মণ্ডপের ভিতরের অংশ। মণ্ডপটি মূলত 3টি অংশে বিভক্ত করেছে তারা। প্রথম অংশ প্রবেশদ্বার, যেখানে হালকা হালকা বরফপাত হচ্ছে, এবং তারপরের যে দৃশ্যপটটি তারা তৈরি করেছে বরফের দেশে রাত্রির বেলা
কি হয় সেখানেতে, কীরকম দৃশ্য থাকে, প্রাকৃতিক সৌন্দর্যটা কীরকম তা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তাদের সেই মস্তিষ্ক প্রসূত যে বরফের দেশের শীত অনুভব করা, আপনারা যখন মণ্ডপের মধ্যে প্রবেশ করবেন তখন অবশ্যই একটা শীত অনুভূত হবে। শরতের মধ্যেও কিন্তু এই মুহূর্তে যদিও বাইরেতে একটু হালকা ঠান্ডা ঠান্ডা শীতের আমেজ, এখানে কিন্তু আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনাদের মনে হবে যে স্নোফলস হচ্ছে এখানেতে, এবং এখানে আপনি কোথাও সত্যি বোধহয় বরফের দেশে এসেছেন এরকম একটা অনুভূতি তৈরি হচ্ছে। এবং আমরা যখন দ্বিতীয় পর্যায় থেকে একেবারে তৃতীয় পর্যায়ের দিকে যখন এগিয়ে যাব, যেখানে প্রতিমা রয়েছে, মূল যে মূর্তি সেখানে প্রতিস্থাপন করা হয়েছে, আমরা ঠিক সেখানে এগিয়ে যাব। এবং আমরা আকাশের দিকে যদি তাকাই, এখানে কি আকাশ তৈরি করা হয়েছে, কৃত্রিম আকাশ, যে আকাশে রাত্রিবেলা স্নোফলস হওয়ার সময় আকাশের পরিস্থিতিটা কি থাকে, কখনো আকাশ পরিষ্কার থাকে, আবার কখনো মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হয়। আসলে যখন স্নোফলস হয় তখন কিন্তু আকাশটাকে পুরোপুরি সঠিকভাবে দেখা যায় না, একটা ধোঁয়া আধারি ব্যাপার থাকে, সেটি কিন্তু সুন্দরভাবে তারা তুলে ধরেছে এই নবম বর্ষে। আমরা ধীরে ধীরে মণ্ডপের ভিতরের অংশে প্রবেশ করছি, এবং ভিতরের অংশে যখন প্রবেশ করছি এখানে আমরা একটা কাল্পনিক মন্দির তারা তৈরি করেছে। বরফের দেশে কাল্পনিক মন্দির কীরকম হয়, সেই মন্দিরের যে প্রবেশদ্বার, সেই মন্দিরের প্রবেশদ্বারে একটা ভাস্কর্য রয়েছে, ভাস্কর্য স্থাপত্য শিল্পের নিদর্শন রয়েছে। সেই নিদর্শনে আমরা দেখতে পাচ্ছি সেই ভাস্কর্যগুলো কিন্তু বরফাবৃত্ত রয়েছে, এবং সেখানে যে বরফ পড়েছে সেটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তারা থার্মোকল, তুলো এবং কৃত্রিম আলোকসজ্জায়। এবং আপনি যখন এই মন্দিরের সামনে আসবেন আপনাকে কিন্তু ভাবতে বাধ্য হবেন আপনি অবশ্যই যে সত্যি বরফের দেশের এই মন্দিরে আমরা প্রবেশ করছি। এবং মন্দিরে যখন প্রবেশ করছি মনে হবে বরফগুলো জল হয়ে আস্তে আস্তে বোধহয় আপনার মাথাতেও পড়তে পারে বরফের জল, এবং আপনি বোধহয় ভুল করে কখনো হাত দিয়ে দেখার চেষ্টা করবেন যে সত্যি এটি বরফ কিনা, সেটি কিন্তু অবশ্যই আপনি ভুল করবেন তাহলে, কারণ আপনি যখন এই মণ্ডপের ভিতরে চলে আসবেন একেবারে পরিবেশটা অন্যরকম। এবং এখানে যে মূর্তি তৈরি করা হয়েছে বরফের দেশের যে ধরনের মাতৃমূর্তি থাকে সেরকমই একটি মাতৃমূর্তিকে থিমের সাজুজ্য রেখে এখানে কিন্তু তৈরি করা হয়েছে। মাতৃমূর্তি দেখছেন, যে মাতৃশক্তির আরাধনা এই নবম বর্ষে পা দিয়েছে এই ক্লাব, এখানে কিন্তু মূর্তিটাকেও কিন্তু পাহাড়ি অঞ্চলের যেখানে বরফপাত হয়, বরফ বৃষ্টি হয়, সেখানে যে ধরনের মূর্তি আমরা লক্ষ্য করি আমরা বেড়াতে গেলে সেরকমই কিন্তু মূর্তিকে এখানে স্থাপন করা হয়েছে। এবং এই যে মাতৃমূর্তি, সমস্ত সাজ গয়না সব কিছু কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয়েছে, এবং শিল্পীর সেই অনুপম শিল্পের নিদর্শন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা পেয়েছি দেশবন্ধু ক্লাব, যারা এবছর অষ্টম বর্ষে পদার্পণ করেছে, যাদের এবারের থিম বরফের দেশে। আমরা পেয়ে গেছি এই ক্লাবের সম্পাদক তথা তারকেশ্বর পৌরসভার উপপৌর প্রধান উত্তম কুণ্ডু মহাশয়কে। আপনাকে স্বাগত জানাই আজ বাংলার তরফ থেকে। আপনাদের এই যে থিম, হঠাৎ করে শরতের সময় শীতকে নিয়ে এলেন, এক টুকরো বরফের দেশে নিয়ে গেলেন, এই অভিনব চিন্তাভাবনাটা কেন এলো? দেখুন, এটা আমরা একটা ক্লাব, দেশবন্ধু ক্লাব, আমরা সকলে মিলে স্থির করি যে গরম তো চলে যাচ্ছে, তাহলে ঠান্ডা আসার আগে, ঠিক ঠান্ডা আসার আগে আমরা সকলে মিলে যে ঠান্ডাকে আমরা নিয়ে আসি সেটাই। আর গাছপালা সবুজায়নে ভর্তি করবার জন্যই আমরা বরফের ভেতরেও আমরা গাছপালা তৈরি করতে পেরেছি। আপনাদের এই থিমের রূপকার কে? আমাদের থিমের রূপকার সবাই আমরা লোকাল, আমাদের লোকাল তারকেশ্বরের সবাই, আপনার প্রতিমা থেকে আরম্ভ করে প্যান্ডেল থেকে আরম্ভ করে আপনার থিম সব টোটালটাই আমাদের লোকাল ছেলেরা করেছে। আগামী দিনগুলোতে কি কি কর্মসূচি রেখেছেন এই পুজোর? এই পুজোয় আগামী যে আমরা বস্ত্রদান থেকে শুরু করি, পঞ্চমীতে আমরা উদ্বোধন করি, সেই উদ্বোধনে আমরা প্রথমে আমরা বস্ত্রদান করি, তারপরে আমাদের বিভিন্ন রকম প্রকল্পে, যেরকম ক্রিকেট খেলা থেকে ফুটবল খেলা থেকে আমরা একটা বড় রক্তদান শিবির করি, যেখানে প্রায় 3,500 মানুষ রক্ত দেয়। এরকম বিভিন্ন সমাজসেবামূলক কাজ আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আমরা করি।
আর এই আমাদের আজ বাংলার ক্যামেরার মাধ্যমে আপনার পুজোর শুভেচ্ছা বার্তা আমাদের আজ বাংলার দর্শকদের জন্য। আর প্রথমেই বলা উচিত ছিল, যাই হোক, আজ বাংলার যে আপনারা যারা এসছেন এবং আজ বাংলা টিভিকে সকলকেই আমাদের তারকেশ্বর দেশবন্ধু ক্লাবের তরফ থেকেও আমার তরফ থেকে পুজোর শুভ শারদীয়ার সকলকে আমি শুভেচ্ছা, নমস্কার, বড়দের প্রণাম জানাই। অনেক অনেক ধন্যবাদ জানাই আমরাও আজ বাংলার তরফ থেকে আপনাদেরকে। আপনারা যদি এই শরতের মধ্যে শীতের আমেজ উপভোগ করতে চান তাহলে আপনারা অবশ্যই চলে আসুন তারকেশ্বর দেশবন্ধু ক্লাবে, যারা এবারে 8ম বর্ষে তাদের থিম করেছে এক টুকরো বরফের দেশ। বাইরে যখন শরতের আমেজ, তখন কিন্তু এই ক্লাবের মণ্ডপে কিন্তু এক টুকরো বরফ পড়ছে, সেরকম শীতের আমেজ অনুভূত হচ্ছে সেই দেশবন্ধু ক্লাবে। আপনারা অবশ্যই চলে আসুন 8ম বর্ষে যাদের থিম এবারে এক টুকরো বরফের দেশ, দেশবন্ধু ক্লাব তারকেশ্বর। তারকেশ্বর দুরন্ত সংঘের 31তম বর্ষে এবারে তাদের থিম নীলপরীর দেশে। মূলত শিশুদের কথা মাথায় রেখেই তারা কিন্তু এবারের এই থিম তৈরি করেছে। দুরন্ত সংঘর মণ্ডপটি যে জায়গায়, তাদের মণ্ডপের জায়গা কিন্তু সংকীর্ণ, কিন্তু এই সংকীর্ণ প্রতিবন্ধকতাকে দূর করে কিন্তু তারা একটি অসাধারণ মণ্ডপ উপহার দিয়েছে তারকেশ্বরবাসীকে। 31তম বর্ষের দুরন্ত সংঘের এবারের থিম কাল্পনিক একটি নীলপরীর দেশে। আসলে নীলপরীর দেশ মানেই তো স্বপ্নের দেশ। আসলে আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি এবং এই স্বপ্ন যারা সবথেকে বেশি দেখে বা স্বপ্নের ঘোরের মধ্যে যারা সবথেকে বেশি থাকে সেই আমাদের শিশুরা। তাদের কথা মাথায় রেখে এই থিম নীলপরীর দেশে। আমরা যখন মণ্ডপের সামনের অংশে প্রবেশ করব তখন আমরা দেখতে পাবো ডান দিক এবং বাঁ দিকে দুটি পরীকে দেখানো হয়েছে।